প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ জিকে উইথ বিশ্বনাথে তোমাদেরই অনুরোধে আজকে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক কালের কবিতা জয় গোস্বামীর নুন। দেখো, এই কবিতার আজকে বিষয়বস্তু সহ প্রত্যেকটা লাইনের আলোচনা থাকবে এবং এই আলোচনাটা তোমরা যদি শোনো তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করে আসতে পারবে এবং পরবর্তীতে এমসিকিউ, এসএকিউ, এলএকিউ এই সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়েও আলাদা করে ভিডিও দেওয়া হবে। আর যারা একাদশ শ্রেণীতে রয়েছো, যারা ভিডিওটা দেখছো, তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। আমার নম্বর ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে তোমরা এসএমএস করতে পারো, আমি তোমাদেরকে অ্যাড করে নেব। যাই হোক, এই যে নুন জয় গোস্বামী, এটা শুরু করার আগে তোমাদেরকে জানাবো যে একাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ যে গল্প কবিতাগুলো রয়েছে, কর্তার ভূত, তেলেনাপোতা আবিষ্কার, নুন, শিক্ষার সার্কাস, এই যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা পরপর করে করা হয়েছে এবং হচ্ছে। তোমরা অবশ্যই যারা আজকে নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নেবে, তাহলে যখনই এইরকম ভিডিও আসবে তোমরা দেখতে পারবে। দেখো, নুন এই কবিতায় চলে আসি। নুন জিনিসটা কেমন? নুন মানে সল্ট, যেটা আমাদের দৈনন্দিন আমরা যে খাবারটা খাই সেই খাবারে যদি নুন না থাকে তাহলে সেই খাবারটা কিন্তু বেস্বাদ হয়ে যায়, অর্থাৎ ভালো লাগে না। সেই রকমই এই নুন কবিতায় এই নামকরণটাও রাখা হয়েছে। জীবনের যে আনন্দ সেটা যদি না থাকে তাহলে জীবনটা যেমন বেস্বাদ হয়ে যেতে পারে, সেই ব্যাপারটাই নিম্নবিত্ত শ্রেণীর জীবনে নুনের অভাব রয়েছে, অর্থাৎ জীবনে তাদের কোনো স্বাদ নেই, একটা বেস্বাদময় জীবন তারা কিন্তু বয়ে বেড়ায় এবং চিরন্তন কাল ধরে এটা হয়ে আসছে। সেই দিকেই দিকপাত করার জন্য সমাজ এদের দিকে ভ্রুক্ষেপই করে না। সেই সমাজের গণ্যমান্য ব্যক্তিদের, হোমরা-চোমরাদের হুঁশ ফেরাতেই কবি জয় গোস্বামীর উদ্যোগ লেখনীতে ঝরে পড়েছে এই নুন কবিতার মাধ্যমে। দেখো, উৎসটা দেখে নেব। সমকালীন কবি জয় গোস্বামী বিরচিত ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে আমাদের পাঠ্য নুন কবিতাটি গৃহীত। তোমাদেরকে বারবার আমি বলে থাকি যে এই যে উৎস এবং কবির নাম বা লেখকের নাম মনে রাখাটা একটু সমস্যার হয়, সেই জন্য কিন্তু আলাদা করে আমি তোমাদের কবির নাম এবং গল্পের উৎস এগুলো কি করে মনে রাখা যায় মুখস্থ না করেও শর্ট ট্রিকের মাধ্যমে ইউটিউবের পক্ষে সর্বপ্রথম সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। শুধুমাত্র একাদশ শ্রেণী নয়, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং 7 থেকে এক কথায় দ্বাদশ শ্রেণী অবধি পর্যন্ত ভিডিও করা হয়ে থাকে। তোমরা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং তোমাদের ভাই বোন যারা যে ক্লাসেই পড়ে 7 থেকে 12-র মধ্যে, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, তাদেরকেও জানাতে ভুলো না এবং তারাও যেন যুক্ত হয়ে যায় এবং তোমার স্কুলের বন্ধুদের মধ্যেও শেয়ার করবে, কারণ জ্ঞান কিন্তু ভাগ করে নেওয়ার মাধ্যমেই বাড়ে, নিজের মধ্যে লুকিয়ে রাখলে জ্ঞানের বৃদ্ধি হয় না। তো সেই কারণেই তোমাদেরকে এই রিকোয়েস্টটা করব। আর এবার চলে আসি প্রসঙ্গান্তরে। বিষয়বস্তু, এই কবিতার বিষয়বস্তুটা কি সেটা একটু বুঝে নেওয়া যাক, তারপর প্রত্যেকটা স্তবক লাইন ভিত্তিক, অক্ষর ভিত্তিক একটা ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, বিষয়বস্তু এটাই, নিম্নবিত্ত শ্রেণীর মানুষের নিত্য নৈমিত্তিক জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণের ব্যর্থতা, নেশাতুর জীবনে আচ্ছন্ন হয়ে তারা তাদের সুন্দরের সাধনার বঞ্চনাকে মুছে ফেলতে চায়। দেখো, নিম্নবিত্ত শ্রেণী অর্থাৎ যাদের দিন আনা দিন খাওয়া যে সমস্ত শ্রমজীবী মানুষ, তাদের কথা এই কবিতায় বলা হয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষা, জীবনে সবারই তো একটা স্বাদ থাকে যে আমি এটা হতে চাই, তো সেই যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাগুলো তারা অর্থের অভাবে, সচ্ছলতার অভাবে তারা কিন্তু পূরণ করতে পারে না, ব্যর্থ হয়, অসফল হয় এবং ব্যর্থতার থেকেই কিন্তু হতাশার জন্ম হয় এবং সেই হতাশাকে মোচন করতে তারা কিন্তু নেশাতুর জীবনকে অবলম্বন করে, নেশায় তারা আচ্ছন্ন হয়ে জীবনটাকে কাটিয়ে দেয়। সেই নেশাতুর জীবনে আচ্ছন্ন হয়ে তারা তাদের সুন্দরের সাধনার বঞ্চনাকে মুছে ফেলতে চায়। এখানে যে বারবার আছে কবিতায়, টান দেই গঞ্জিকাতে, অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য, গঞ্জিকা বা গাঁজা বলতে পারো,
তো সেই যে ব্যাপারটা, এটা কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ এখানে গাঁজা বলা হয়েছে বলে এটা কি একটা ব্যাপার না, প্রসঙ্গটা বোঝো, কেন কবি এখানে এটা বলতে চেয়েছেন, কতটা মর্মান্তিক ব্যাপারটা সেটা কিন্তু বুঝতে হবে। পরে দেখো, দিন আনা দিন খাওয়া মানুষগুলোর ভবিষ্যৎ অতীত বর্তমান সবই অন্ধকারাচ্ছন্ন। অর্থাৎ এদের অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত জায়গা জুড়েই অন্ধকার, দারিদ্র, অভাব, অনটন রয়েছে, কোনো সুখ স্বাচ্ছন্দ্যের লেশ মাত্র নেই। অন্ন বস্ত্র বাসস্থানের জন্য এই লড়াই তাদের চিরকালের, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই লড়াই তারা করে যায়, জন্ম জন্মান্তরে পরপর একের পর এক যে জন্ম হচ্ছে, জন্মবংশ পরম্পরায় তারা কিন্তু এই লড়াইটা লড়ে যাচ্ছে। দিশেহারা হয়ে তারা কলহে প্রবৃত্ত হলেও এ সমাজের কি আসে যায় তাতে। আর সেখানেই এদের মাধ্যমে কবি সমাজের সাম্যাবস্থার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছেন দৃপ্ত কণ্ঠে। বলছি যে এই যে দিশেহারা মানুষগুলো যে হতাশায় ভুগছে, তাদের জন্য সমাজের কি যায় আসে, সমাজ তো এদের কথা ভাবে না, সমাজ কিন্তু চলছে এদের দ্বারাই, এদের কঠোর পরিশ্রমে, রক্ত মাংসের খাজনায় যে যন্ত্র চলছে, সমাজের যন্ত্র চলছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অথচ এরাই কিন্তু অবহেলিত হয়ে থাকছে। তাই কবি সাম্যাবস্থার জন্য ডাক দিয়েছেন যে এদের কথাও একটু ভাবা হোক। সমাজ যাদের বলে বলিয়ান হয়ে এগিয়ে চলেছে, আধুনিক হচ্ছে, আরও আধুনিক হচ্ছে, অথচ যারা সেই আধুনিকতার জন্য নিজেদেরকে উৎসর্গ করছে প্রতিনিয়ত, তাদের কথা কিন্তু ভাবা হচ্ছে না। তাদের একটা কিছু ব্যবস্থা করা হোক, এটাই কবির প্রার্থনা। কবি এই আওয়াজটা তুলতে চেয়েছেন, জনসাধারণের মাঝে পৌঁছাতে চেয়েছেন, জানাতে চেয়েছেন যে তোমরাও একটু দেখো, তোমরা যারা সুখে রয়েছো তারা এদের কথা একটু ভুলে গেছো, তোমরাও একটু দেখো, খেয়াল করো এরা কিভাবে রয়েছে, এদের দুঃখ দুর্দশা সম্পর্কে তোমাদেরও জানা উচিত, তোমাদেরও কিছু করণীয় আছে। এই হচ্ছে বিষয়বস্তু। এবার দেখো, গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে এখানে। 8টি স্তবক, 16 লাইনের কবিতা এটা, প্রতিটা স্তবকে 2 লাইন করে আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু শব্দ রিপিট হয়েছে। দেখো এখানে তোমাদেরকে আমি ব্যাখ্যার সময় বলে দেব। বাবা ছেলের প্রতীকে নিম্নবিত্ত শ্রমজীবী সম্প্রদায়ের অনন্ত সংগ্রামী মূল উপজীব্য। বাবা ছেলের প্রতীকে, যে বাপ বেটা দু ভাই মিলে, এই কথাটা বারবার আছে, তাই এই বাবা ছেলের প্রতীকে নিম্নবিত্ত শ্রমজীবী সম্প্রদায়, শুধুমাত্র একটি বাবা ছেলে বা একটি পরিবারের কথা নয়, সহস্র অসংখ্য পরিবার যারা নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে শ্রমজীবী সম্প্রদায়ের অন্তর্গত, দিন আনা দিন খাওয়া, সেই সমস্ত পরিবার, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত বাবা ছেলে, প্রতিটি বাবা ছেলের সংগ্রামকেই কিন্তু কবি এখানে কোট করেছেন, তুলে ধরতে চেয়েছেন। এটাই মুখ্য বিষয় এই কবিতার। এবার চলে যাব কবিতার লাইন ভিত্তিক আলোচনায়। দেখো, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। প্রথম 2 লাইন বিস্তারিত আমরা দেখে নেব। নিম্নবিত্ত শ্রমজীবী মানুষ আজন্ম দুঃখকে সঙ্গী করেই জীবনরূপ নদে একটু স্বাচ্ছন্দ্যের খোঁজে বেরিয়ে পড়ে। অভাব নিত্যসঙ্গী হওয়ায় তারা অল্প সাধারণ ভাত কাপড়েই দিন গুজরান করতে অভ্যস্ত হয়ে থাকে স্বভাবতই। দেখো, তোমার যেমন আয়, তোমার তো আয় বুঝে ব্যয় হবে, এই কথাটা প্রচলিত। তোমার 5 টাকা আয় হলে তুমি তো 6 টাকা ব্যয় করতে পারো না, তোমাকে মিনিমাম কিছুটা সঞ্চয় করে তুমি ব্যয় করতে পারো। তো সেই রকম এই যে এই নিম্নবিত্ত যে শ্রমজীবী মানুষ যাদের কথা বলা হয়েছে, তারা অল্পতেই খুশি, কারণ তাদের কাছে সেই অগাধ সচ্ছলতা নেই যে তারা আকাশ কুসুম স্বপ্ন দেখবে, সেটার বাস্তবায়ন তারা করতে পারবে না, তারা এটা জানে। ঘা খেয়ে খেয়ে জন্মাবধি তারা কিন্তু সোনার চামচ নিয়ে জন্মায়নি, তারা অভাব দারিদ্র্যকে সঙ্গী করে জন্মেছে। তাই দেখো, মানুষের জীবন কি, মানুষ সবসময় খারাপ জায়গা থেকে ভালো জায়গায় যেতে চায়। তাই এরাও মানুষ, এরাও কিন্তু তাদের অবস্থার পরিবর্তন চায়, কিন্তু তার পাশাপাশি এরা জানে তাদের বর্তমান অবস্থাটা কি। তারা কিন্তু অল্পতেই খুশি, অল্পতে খুশি হতে হতে তারা তাদের যে চাহিদা সেগুলোও কিন্তু এখন অল্পতেই পরিণত হয়েছে। তারা বিরাট কিছু একটা চায় না, তারা সাধারণ ভাত কাপড় যাতে দিনটা চলে যায়, জীবনটা খেয়ে পড়ে চলে যাতে যায়, সেইটুকুই তাদের চাহিদা, সেইটুকুই এই প্রথম 2 লাইনের মর্মার্থ। পরের 2 লাইনে চলে যাব। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে 2 ভাই মিলে টান দেই গঞ্জিকাতে।
দেখো বিস্তারিত চলে এলাম পরের পাতায়। অভাবজনিত অসুখ, এখানে যে কথাটা আছে অভাবজনিত অসুখ, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। এই যে অসুখ, অসুখের কিন্তু অনেকগুলো অর্থ এখানে। অসুখ বলতে কি, এক হচ্ছে সুখ নেই, আর একটা অসুখ হচ্ছে শরীর খারাপ। শরীর খারাপ কি করে হয়? প্রথমত মন খারাপ হলে আস্তে আস্তে শরীরটাও খারাপ হয়ে যায়, এবং দারিদ্র্যজনিত সমস্যা হলে আমরা যেমন যদি সুস্থভাবে খাবার খেতে না পারি, আমাদের জীবনযাপন সুস্থভাবে করতে না পারি, তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যায়, আমরা অসুখগ্রস্ত হই। তো সেই নানা রকমভাবে অসুখকে কিন্তু এখানে কবি তুলে ধরেছেন, যে অভাবজনিত অসুখ, সেই অসুখে তারা জীবন কাটায় এবং ধার দেনা করে, টানাটানি করে আর্থিক সংকটে তারা জীবন কাটায়। সারাটা জীবনের যেটুকু সময় দিন, অর্থাৎ দিনের গ্লানি, তারা রাত্রে কি করে, বাপ বেটা দু ভাই মিলে, অর্থাৎ বাবা ও ছেলে নেশার ঘোরে মুছে ফেলতে চায় দিনের ব্যর্থতাকে, গ্লানিকে। দিন জুড়ে যে তারা পরিশ্রম করেও তাদের অভাবকে মেটাতে পারে না, সেই অভাব মেটানোর জন্য তারা আশ্রয় নেয় নেশার, গঞ্জিকাতে তারা টান দেয়, গঞ্জিকায় নেশার ঘোরে তারা সমস্তটা ভুলে যেতে চায়। পরের দু লাইনে চলে যাব। তৃতীয় স্তবকের দুটো লাইন। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। খুব গুরুত্বপূর্ণ অংশ কবিতার। দেখো, সব দিন হয় না বাজার, অর্থাৎ প্রতিদিন বাজার হয় না, আর্থিক অনটনের কারণে বাজার হয় না প্রতিদিন। তবে যেদিন কাছে টাকা থাকে সেদিন মাত্রা ছাড়া একটু বেশি বাজার হয়ে থাকে। দেখো, তোমরাও জানো যে তোমরা যদি একটা পকেট মানি তোমাদেরকে 100 টাকা দেওয়া হয়, তাহলে তোমরা যতটা খরচ করবে, 500 টাকা পেলে নিশ্চয়ই আরেকটু দিলদার হয়ে খরচ করা যায়। তো সেই রকম পকেটে টাকা থাকলে আমাদের খরচের পরিমাণও বেড়ে যায়। তাই যেদিন এদের কাছে টাকা থাকে সেদিন এরা মাত্রা ছাড়া বাজার করে। সব দিন তো বাজার হয় না প্রথমত, আর যেদিন কিছু টাকা তারা উপায় করতে পারে, উপায় করে কোনোভাবে আয় করতে পারে, তারা কিন্তু সেদিন মাত্রা ছাড়া বাজার করে, একটু বেশি বাজার করে ফেলে। আর বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, খুব গুরুত্বপূর্ণ জায়গা। যে বাড়ি ফেরার পথে গোলাপ চারাটা কেমন? গোলাপ চারা হচ্ছে সুন্দরের প্রতীক। তা বাড়ি ফেরার পথে সুন্দরের প্রতীক সম গোলাপ চারা, অর্থাৎ সুখ স্বপ্ন তারা কিনে আনে। সেই সুখ স্বপ্ন তারা কিনে আনে, ভাবে যে হ্যাঁ হয়তো দিনটা পরিবর্তন হবে, সেই সুখ স্বপ্ন নিয়ে তারা বাড়ি ফেরে। কিন্তু পরের দুটো লাইনে তাদের যে সুখ স্বপ্ন তার কি দুর্দশা হয় সেটাই কবি তুলে ধরেছেন। কিন্তু পুতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দেই গঞ্জিকাতে। দেখো, মানুষ সুন্দরের পূজারী। আর্থিক দীনতা থাকলেও মন সুন্দরের সাধনায় সুযোগ পেলেই যে জমি চাষ করতে হয় তার জন্য প্রয়োজন সচ্ছলতার ক্ষেত্র। দেখো, মানুষ সবসময় সুন্দরের পূজারী, মানুষ সুন্দরকে সাধনা করে আসছে চিরকাল। সেই জন্য তো আমরা আদিম মানুষ ছিলাম, সেই আদিম থেকে আমরা এই আধুনিক মানুষে যে রূপান্তর, বিবর্তন, সেটাই সুন্দরের পথে চলে, সুন্দরের খোঁজ করতে করতে মানুষ কিন্তু এখানে এসে পৌঁছেছে। তাই মানুষ সুন্দরের পূজারী। আর্থিক দীনতা থাকলেও মন সুন্দর সাধনার সুযোগ পেলেই তারা কি করে, যে জমি চাষ করতে চায়। কোন জমি? যে জমিতে ওই গোলাপের চাষ করা যায়, সুন্দরের সাধনা করা যায়, জীবনকে গুছিয়ে নেওয়া যায়, সেই সুন্দরের সাধনার জন্য প্রয়োজন সচ্ছলতার, অর্থাৎ অর্থের প্রয়োজন, অর্থবিত্তের প্রয়োজন। সেই অর্থবিত্ত, মান সম্মান, সেই সমস্ত তো এই শ্রমজীবী মানুষদের জীবনে নেই। তারা সেই গোলাপকে কি তাদের উঠোনে তারা পুঁততে পারবে? তাদের জীবনে কি সুখ স্বপ্ন আসবে? সেই সুখের খোঁজ কি তাদের জীবনে আসবে, নাকি সেটা অঙ্কুরেই বিনষ্ট হবে? বলছে পুঁতবো কোথায়, আর ফুল কি হবেই তাতে? যদি আমি পুঁততেও পারি, সেই সুন্দরের বোঝা যদি করিও জোর করে এক আধ দিন, সেটা কি আমার টেকসই হবে? চিরকালের জন্য কি হবে? হয়তো হবে না। যা দিন আনা দিন খাওয়া মানুষগুলোর ধরাছোঁয়ার বাইরে, সেই যে গোলাপের চাষ, অর্থাৎ সুখ স্বপ্ন, সুন্দরের সাধনা, এটা কিন্তু এদের ধরাছোঁয়ার বাইরে। তাই সেই গোলাপ চারা পোতার জায়গা, পরিচর্যা করার চিন্তা, ফল লাভ, এসব ভাবলেই মন ভারাক্রান্ত হয়ে ওঠে। অর্থাৎ তাদের মনটা কষ্টে, গ্লানিতে ভরে যায়, যে একটুকু সুখ নেই আমাদের জীবনে। এইভাবে প্রতিনিয়ত আমরা পরিশ্রম করে চলছি, অথচ তার কোনো সার্থকতা নেই, কোনো ফল লাভ নেই।
বলে যে হ্যাঁ কর্ম করো ফলের চিন্তা না করে, কিন্তু হ্যাঁ কোনো কোনো সময় একটু ফল লাভ, কিন্তু একটু সার্থকতা আমাদেরকে একটা বৃহত্তর স্বার্থে আমাদের উদ্যোগী করে তোলে, উদ্যমী করে তোলে। পরপর নিরন্তর যদি তুমি ব্যর্থ হতে থাকো তখন কিন্তু আর নতুন করে আর সাফল্যের সাধনা করা খুব দুষ্কর হয়ে পড়ে। তো সেই ব্যাপারটাই কিন্তু কবি এখানে তুলে ধরতে চেয়েছেন। পরের কথা পরে ভাবা যাবে, এমন এখনকার মতো সব ব্যর্থতা মুছতে সঙ্গী সেই গঞ্জিকা নামক নেশার বস্তু, অতএব টান দেই গঞ্জিকাতে, যা হয় হবে ভবিষ্যতে, দূর এখন তো নেশায় নিজেকে একদম ভুলিয়ে রাখি, এইটুকুই আমার আনন্দ, এইটুকুই ভুলে থাকা, যতক্ষণ এই আর্থিক অনটন থেকে দূরে থাকা যায় ততক্ষণ একটু সুখ, বাদবাকিটা তো দুঃখ রয়েছেই সারা জীবনের জন্য। পরের স্তবকে চলে যাব, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এই যে চিরন্তন অভাব এদের অল্পের মধ্যেই সীমাবদ্ধ করে রাখে, এদের যে বৃত্ত সেই বৃত্তটা কিন্তু ছোট, এদের স্বপ্নটাও ছোট, এরা কিন্তু আকাশ কুসুম ভাবতে শেখে না, কারণ জন্মগতভাবেই তারা কিন্তু অভাবের মধ্যেই বড় হয়েছে। তাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, এভাবেই কষ্টের আনন্দে এরা দিন যাপন করে, জীবনটাকে কাটিয়ে দেয়। এক একটা দিন নিয়েই তো বৃহত্তর পরিসংখ্যানে সেটা একটা জীবন, এবং বংশ পরম্পরা ক্রমে তারা এইভাবে কিন্তু তাদের জীবনগুলোকে কাটিয়ে চলেছে। এই সমাজের নিম্নবিত্ত শ্রেণী হয়েও, সমাজকে চালনা করার মূল কারবারি হয়েও তারা কিন্তু ব্যর্থতার গ্লানি নিয়েই জীবন কাটাচ্ছে বংশ পরম্পরায়। পরের অংশে চলে যাব, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চলে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। কি গুরুত্বপূর্ণ জায়গা, কি মর্মান্তিক। বলছে অর্থের যোগান দিতে গিয়ে সকাল থেকে মধ্যরাত অবধি অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে খেতে বসে যে ভাত জোটে তাও আবার ঠান্ডা, তার সঙ্গে নুনও নেই। অর্থাৎ স্বাভাবিক জীবনযাপনের জন্য যতটুকু সামগ্রী প্রয়োজন তাও অমিল, তাই রাগ হওয়াটাই বা ধৈর্যের বাঁধ ভাঙাটাই স্বাভাবিক। দেখো খাবারের ক্ষেত্রে নুন যদি না থাকে তাহলে কিন্তু সব কিছু বেস্বাদ হয়ে যায়, যেটা আগেও বলেছি। তো সেই ব্যাপারটাই, এত পরিশ্রম, এত নির্মম পরিশ্রমের পরেও সামান্য দুটো ভাত খেতে বসে যখন নুন থাকে না, ভাত ঠান্ডা ভাত এবং তাতে নুনের যোগানটুকু নেই। আমরা তো কত কিছু দিয়ে ভাত খাই আরাম আয়েশ করে, যারা একটু আর্থিকভাবে সচ্ছল, কিন্তু এই সমস্ত মানুষগুলোর জীবন কীরকম, যে সামান্য নুনটুকুও জোটে না। নুনের প্রতীকে এখানে সাধারণ জীবনযাপনের যে যতটুকু সামগ্রীর প্রয়োজন সেইটুকুও, সেই নগণ্য প্রয়োজনটুকুও এদের জোটে না, এদের কপাল ভাগ্য এমনই। এবং তাহলে তো রাগ চলে যাবেই। পরের স্তবকে চলে যাব, রাগ চলে যায় মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। বলছে অভাবজনিত রাগে বাপ ছেলে সাধারণ ব্যাপার নিয়ে কলহ করে। দেখো তোমাদের জীবনে একটা উদাহরণ দেবো, যে কোনো ব্যাপার যখন কোনো কিছুর অভাব হয় তখনই তো রাগ হয় না, কোনো কিছু তুমি করতে পারছো না সেটা একটা অভাব, তখন তোমার মনটা মেজাজটা একটু গরম হয়ে যায় এবং রাগ হয়। তো সেই রকম এইখানে যে মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর যে শ্রমিক শ্রেণী যারা দিন আনা দিন খাওয়া, তাদের পরিবারে একটা পরিবারের প্রেক্ষাপটে সমস্ত পরিবারকে ইঙ্গিত করেছেন কবি, যে বাপ বেটা সারাদিনের এই অক্লান্ত পরিশ্রম করে যখন খেতে বসে এবং নুন পর্যন্ত পায় না, তা স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারে না এই অক্লান্ত পরিশ্রমের পরে, তখন তাদের মধ্যে একটা কলহ বেঁধে যায়, একটা ঝগড়া গণ্ডগোল তৈরি হয়, সৃষ্টি হয়, একে অপরের মাথায় চলে যায়, একটা তুমুল ঝগড়াঝাটির সৃষ্টি হয়, বাপ ভাইটা দুভাই মিলে সারা পাড়া মাথায় তোলে, অর্থাৎ খুব একটা কলহের সৃষ্টি হয়। এবং পরের স্তবকে দেখো, করিত কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই যে আগের দুটো লাইন তার পরিপূরণ স্বরূপ এই দুটো লাইন, আগের দুটো লাইনের সম্পূর্ণ অর্থ হয় এই দু লাইনে এসে, এবং শেষ স্তবক বা শেষ দুটো লাইন
আচ্ছা, এটার বিস্তারিততে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, যারা ভিডিওটা দেখছো অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবে। এই রকমই তোমাদের জন্য আমি ভিডিওগুলো করে থাকি, নিজে হাতে তৈরি করা, কোনো রকম সহায়িকা ছাপ ভিডিও নয়। যেটা আমার মনে হয় আমি নিজে তোমাদের জন্য ব্যাখ্যা করার চেষ্টা করি এবং প্রশ্নোত্তরের সংকলন আমি দিয়ে থাকি। যে বা যারা এই প্রশ্নোত্তরের সংকলন সংগ্রহ করতে চাও বা চান পিডিএফ আকারে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এবার চলে যাব শেষ স্তবকের বিস্তারিততে, যে সামান্য লোকের সমস্যায় সমাজ এড়িয়ে চলে। দেখো, হোমরা চোমরা রাঘব বোয়ালদের সমস্যায় এই সমাজ ভাবিত হয়, চুনোপুটিদের সমস্যা নিয়ে এই সমাজ ভাবে না। তো সেই সামান্য লোকের সমস্যায় এই সমাজ এড়িয়েই চলে। আমাদের নিম্নবিত্ত শ্রমজীবী মানুষদের দুর্ভিক্ষময় জীবনে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থানের বরাদ্দ হোক, অর্থাৎ শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। অন্তত লবণটা প্রয়োজন কিসের জন্য? সাধারণ জীবনযাপনের প্রয়োজনে যেমন ন্যূনতম যেটুকু প্রয়োজন হয়, সেই রকম কোনো খাবার দাবার খেতে গেলে নুন না থাকলে সেটা বেস্বাদ হয়ে যায়। সেই সাধারণ প্রয়োজনটুকু নুনের প্রতীকে সাধারণ এই যে নগণ্য শ্রমজীবী মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম করেও তারা সাধারণ প্রয়োজনীয় জিনিসটুকু তারা আয়োজন করতে পারে না নিজের জীবনকে অতিবাহিত করতে। সেইটুকুর ব্যবস্থা হোক, সমাজ সেইটুকুর ব্যবস্থা করে দিক, সেইটুকু সুযোগ দিক। সেই প্রতিবাদী কণ্ঠই কিন্তু জয় গোস্বামীর এই লেখার মাধ্যমে, নুন কবিতার মাধ্যমে, নুন কবিতার প্রতীকের মাধ্যমে, একটি পরিবারের প্রতীকে সমস্ত সমাজের নিম্নবিত্ত শ্রমজীবী পিছিয়ে পড়া আর্তপীড়িত পরিবারগুলোকে কিন্তু তিনি তাদের দিকে তাকানোর কথা বলেছেন। সেই আরতি তিনি রেখেছেন সমাজের কাছে। এই হচ্ছে সম্পূর্ণ কবিতা। যদি ভিডিওটা ভালো লাগে, আগেই বলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবে। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।